ক ক গ ঘ ম, এই যা কয়েকটা সংজ্ঞা আছে, যেমন জামিনযোগ্য, জামিনের অযোগ্য, তারপরে আছে আপনার নালিশ, জি নালিশ, তারপরে আছে এখানে আরেকটা হচ্ছে অভিযোগ। এগুলো আমি পড়াইছি, এগুলো আজকে ব্যাখ্যা দিব না। নালিশ হচ্ছে গ, অভিযোগ হচ্ছে গ, আর নালিশ হচ্ছে হলো আপনার বর্গের জ। এখানে তারপর তদন্ত অনুসন্ধান, এই জায়গাটা প্রশ্ন হয়, তদন্ত কি অনুসন্ধান কি, এই যে ঠ যেটা, তারপর আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য অপরাধ, এই জায়গাটা আবার আরেকটা নাম আসে যে ধর্তব্য অপরাধ, অধর্তব্য অপরাধ, এর মধ্যে পার্থক্য সংজ্ঞা এটা আসে। এখানে আবার আরেকটা আসে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বা অফিসার ইনচার্জ কি, এই যে চারিত্রতি যেটা বলা আছে, আবার থানা কি সেটা আসতে পারে। তারপরে আপনার এই বিষয়গুলো সংজ্ঞাগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমার পূর্বে ভিডিও আছে। এইখানে এই সংজ্ঞা প্লাস পার্থক্য প্রত্যেকটা পরীক্ষায় এই জায়গা 4 থেকে 2-3টা সংজ্ঞা অথবা 2টা পার্থক্য থাকে। এই জায়গাটা ক্লিয়ার করবেন। এই জায়গার দরকার হলে যদি কারো ভিডিও না থাকে আমাকে বলবেন, আমি ভিডিও দিয়ে দিব এটা। এরপরে আমরা পড়াইছিলাম 6 ধারাটা। 6 ধারাটা আমি একটু ক্লিয়ার করি। এই যে 6 ধারায় বলছে যে ফৌজদারি আইন কত প্রকার, তারপরে ম্যাজিস্ট্রেট কত প্রকার, তারপরে বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার। এই ম্যাজিস্ট্রেটের একটা শ্রেণী বিন্যাস এই 6 ধারায় বলা আছে, যেটা আমরা পড়ছি যে ফৌজদারি আইন 2 প্রকার, একটা আছে ফৌজদারি কার্যবিধি আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। এরপরে পড়াইছিলাম যে ম্যাজিস্ট্রেট কয় প্রকার, ম্যাজিস্ট্রেট 2 প্রকার, একটা হচ্ছে আপনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে পড়াইছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 প্রকার। এখানে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, এই জাতীয় আমার একটা ভিডিও আছে, দেখবেন। এটা ছিল 6 ধারার আলোচনা। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল 12 ধারায়। এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে পুলিশ অফিসার, কোন পদের পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে। আমরা 12 + 12 ক্লজ 1 এখানে এএসপি থেকে ততোর্ধ্ব পুলিশ অফিসার আপনার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে। খুবই এই জায়গাটা কিন্তু এমসিকিউ হয়, এএসপি থেকে ততোর্ধ্ব পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে, এটা বলা আছে। এটার সাথে আবার আমরা এই যে পুলিশ অফিসারের ক্ষেত্রে এখানে পুলিশ আইনে 5 ধারা পিআরবির 35 ব্যবহার করি, এটাও আমাদের পূর্বে আলোচনা করা আছে। এরপরে পড়াইছিলাম আমরা 22 ধারা, জাস্টিস অফ দ্য চিফ নিয়োগ করার বিষয়টা এটা। তারপরে পড়াইছিলাম 25 ধারা, যে পদাধিকার বলে কে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ হবে, এটা সুপ্রিম কোর্টের বিচারপতি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ হয়, এটা জানবেন। এরপরে আমরা পড়াইছিলাম 28 ধারা, যে কোন আদালত কোন কোন ধরনের শাস্তি দিতে পারে। তারপরে 31 ধারা, দায়রা আদালত কি শাস্তি দিতে পারে, তারপরে আপনার ম্যাজিস্ট্রেট আদালত কি শাস্তি দিতে পারে, এগুলো পড়াইছিলাম। তারপরে 35 ধারা পড়াইছিলাম, 35-এ শর্ট অ্যাপেন ক পড়াইছি। এরপরে পড়াইছিলাম আমরা 42 ধারা। 42 ধারাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এই জায়গা থেকে প্রশ্ন হয় যে ন্যায়সঙ্গত সাহায্য বলতে কি বোঝেন, কার কার নিকট ন্যায়সঙ্গত সাহায্য দাবি করা যায়, বা পুলিশ বা ম্যাজিস্ট্রেট কোন কোন ক্ষেত্রে জনসাধারণ নিকট সাহায্য চাইতে পারে। এখানে 2টা কথা বলা আছে, আপনারা আগে 2টা কথা মনে রাখবেন, একটা হচ্ছে গ্রেপ্তারের ক্ষেত্রে আর একটা হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। কিছু যদি না লিখতে পারেন, এই 2টা কথা লিখে আপনি 42 ধারা ব্যবহার করে আসবেন, যে গ্রেপ্তারের ক্ষেত্রে সাহায্য চাইতে পারে, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। আর যদি আরও কিছু লিখতে পারেন, এখানে শান্তি ভঙ্গ, তারপর বিদ্যুতের কাট, অনেক কিছু আছে ক্ষতি, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি সাহায্য না করে, একটা কথা আমি আগেও বলছি যে সাহায্য যদি না করে, সাহায্যের কথা যখনই দেখবেন তখন দণ্ডবিধি আইনের 187 ধারা, আর যখন দেখবেন যে সংবাদ দিচ্ছে না তখন দিবেন 176 ধারা দণ্ডবিধির আইনে, যেটা আমরা এর আগে পড়ি। তাহলে 42 ধারা আছে, 2টি ক্ষেত্রে সাহায্য চাওয়া যায়, আর যদি সাহায্য না করে দণ্ডবিধি আইনে 187 ধারা এটা। এরপরে পড়াইছিলাম আমরা 45 ধারাটা, যে গ্রাম্য প্রধান, হিসাবনবী, জমির মালিক,
গ্রাম্য কৃষক, এদের সম্মুখে যদি এটা 5টা কথা বলা ছিল যে এই ধরনের অপরাধ যদি তাদের সম্মুখে হতে দেখে তাহলে তারা পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য, এটা বলা ছিল। আর যদি সংবাদ না দেয় তাহলে দণ্ডবিধি আইনের 176 ধারা মোতাবেক তারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসবো, যেটা 45 ধারা পড়াইছিলাম। এরপরে আপনাদের পড়াইছিলাম গ্রেপ্তার, যে গ্রেপ্তার কাকে বলে বা গ্রেপ্তার কি বা অ্যারেস্ট কি। এটা এই গ্রেপ্তার আমি সংক্ষেপে যেটা বুঝাইছিলাম যে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইন হেফাজতে আনাকেই গ্রেপ্তার বলে। 46 ধারা পিআরবি 316 বিধি। এখানে আবার বলা হয়েছে যে গ্রেপ্তারের উদ্দেশ্য কয়টি। গ্রেপ্তারের উদ্দেশ্য 3টি আমি আপনাদের পড়াইছি। তারপরে কিভাবে গ্রেপ্তার করা হয়, 3 পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়, যে কথায় বা কাজের দ্বারা, তারপর বল প্রয়োগ করিয়া মৃত্যু ঘটায়, 46-এর 1, 2, 3। এরপরে পড়াইছিলাম যে গ্রেপ্তারের পদ্ধতি সমূহ। গ্রেপ্তারের পদ্ধতি হচ্ছে আপনার 47, 48, 49, 50, 51, 52, 53 পর্যন্ত। এই জায়গা থেকে প্রশ্ন হয় যে গ্রেপ্তার কি, গ্রেপ্তারের উদ্দেশ্য কি, কিভাবে গ্রেপ্তার করা হয়। কিভাবে গ্রেপ্তার করা হয় তাহলে মনে করবেন 46 ক্লোজ 1, 2, 3। আবার যদি আসে গ্রেপ্তার কি, গ্রেপ্তারের পদ্ধতি সমূহ আলোচনা করো। এই পদ্ধতি সমূহ আলোচনা করার কথা বলে তখন আপনাকে চলে যেতে হবে 47 থেকে 53 পর্যন্ত। আবার যদি আসে যে গ্রেপ্তার কি, আটক ব্যক্তির মানে গ্রেপ্তার করার পর আটক ব্যক্তির প্রতি পুলিশ অফিসারের করণীয় কি। এই আটক ব্যক্তির পরে পুলিশ অফিসারের করণীয় হচ্ছে 51, 52, 53 ধারা এটা। এরপরে আবার এখানে আবার কিন্তু 46-এর ক, ক, গ, ঘ, উম, এই যে কয়েকটা ধারা নতুন সংস্করণ হয়েছে, এটা এই যে 25 সালে, এটাও আমি 2টা ক্লাস মানে এটার উপরে করাইছি। এটা দেখবেন যে যাকে গ্রেপ্তার করতে হবে, কতি বলা আছে তাকে নিজের পরিচয় দিতে হবে, তারপরে একটা এভিডেন্স তৈরি করতে হবে। যদি আপনি ঘরের বাইরে থেকে গ্রেপ্তার করেন 24 ঘন্টার মধ্যে তার আত্মীয় স্বজনকে জানাইতে হবে। তারপরে সে যদি অসুস্থ হয় তাহলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারপরে আইসে 2য় কলমে বলছে যে থানার নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তারপরে থানার বাইরে এলাকা থেকে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার যে জানবে তিনি আবার তার আত্মীয় স্বজনকে 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে জানাইবেন এই বিষয়গুলো। তারপরে আবার গতি বলছে যে একজন এএসআই এই রেজিস্টার, এএসআই থেকে তথ্য, এএসআই নিম্নে নয়, এই রেজিস্টার দেখাশোনা করবেন এবং তিনি আবার কি করবেন, এই প্রতিদিনের যে কাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে একটা তালিকা তৈরি করে থানার প্রকাশ্য কোনো স্থানে লটকায় মানে ঝুলায় রাখবেন, এর একটা কপি পুলিশ অফিসে প্রেরণ করবেন। তারপরে ঘটি যেটা আছে যে যদি কেউ আহত হয় তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন। আর যদি সে আদালতে যদি হাজির করা সম্ভব না হয় তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটা কি করতে হবে। এইগুলোই ছিল আপনার এই যে নতুন যে আলোচনার বিষয়, এই যে 46 শর্ট টাইপেন ক, ক, গ, ঘ, উম, এটাও আমার ভিডিও আছে, ওখানে দেখে নেবেন। আর এখানে প্রশ্ন এগুলো হতে পারে যে পুলিশ অফিসার গ্রেপ্তারকালে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারপরে আছে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসারের করণীয় কি, ওই যে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, তারপরে যে রেজিস্টার লিপিবদ্ধ করবেন, তার পরিবারকে জানাবেন, তারপরে ওই যে থানার প্রকাশ্য স্থানে লটকা জারি করবেন, তারপরে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন, তাকে কোর্টে প্রেরণ করবেন। তারপরে যদি কোর্টে প্রেরণ না করতে পারেন সেক্ষেত্রে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরার ব্যবস্থা করবেন। এইগুলা এই যে নতুন যে ধারা এটা। আর আমরা 51, 52, 53 তো জানি যে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার একটা তালিকা প্রস্তুত করতে হবে, জব্দ তালিকা। 52 হচ্ছে মহিলাদের দেহ তল্লাশি যেটা, এটা 53 হচ্ছে যে আপত্তিকর অস্ত্র শস্ত্র পাওয়া গেলে তখনকার করণীয় এটা। এবারে 54 ধারার এখানে এই 54 ধারাটা আবার পরিবর্তন আসছে। আগের যে 9টা ছিল এই 9টাই আছে, 9টার পাশাপাশি আবার 2টা সংযুক্ত করছে। একটা বলছে 54 ক্লোজ
এখন কিন্তু 54 ক্লোজ একে হচ্ছে 11টা কোটেশন, আর 54 ক্লোজ 2 আবার আরেকটা আছে। আগে তো শুধু 54 ধারা ছিল, 54 ক্লোজ একের আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11 এরকম। আবার 54 ক্লোজ 2 আছে, এটা আমার ভিডিও দেওয়া আছে। এখানে দুইটা ধারা 54 একে যেটা পরিবর্তন আসছে, আগে ছিল যে আমলযোগ্য অপরাধের সংবাদ শুনলে পুলিশ অফিসার যে তাকে গ্রেপ্তার করবে। এখন বলছে যে না, যদি আমলযোগ্য অপরাধের সংবাদ পান, সেই সংবাদ যদি পুলিশের উপস্থিতিতে হয়, তাহলে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, নাহলে পারবেন না। এটা হচ্ছে 54 ক্লোজ একে বলা আছে। তারপরে আমরা 54 ক্লোজ 2 বলছে যে যে অপরাধটা আপনি জানতে পারলেন, সেই অপরাধটার শাস্তি যদি 7 বছরের কম হয়, তাহলে যদি অপরাধটা যদি আপনার পুলিশের কাছে যুক্তিযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। আরেকটা বলছে যে যে অপরাধের শাস্তি 7 বছরের ঊর্ধ্বে থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়, তাহলে এইরূপ ব্যক্তিকেও পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। আর এর পরে যা কিছু আছে সেটা হচ্ছে আপনার যে আগের যে কথাগুলো ছিল, ঠিক সেই কথাগুলোই পর করে সাজানো হচ্ছে। এটা হচ্ছে 54। আর আমরা 55 ধারা, 54 ধারা তো আমরা জানি যে পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যদি আসে যে পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে প্রশ্ন হলে, তাহলে 54 11টা কোটেশন তো আপনাকে দিতে হবে। তার পাশাপাশি ফৌজদারি কার্যবিধির আনুষঙ্গিক এটা, আর এর পাশাপাশি দুইটা একটা আইন, যেমন পুলিশ আইন দিতে পারেন, অস্ত্র আইন দিতে পারেন। কিন্তু এমন দেওয়া দিয়েন না যে আপনার এক প্রশ্ন লিখতে যে এই 50 মিনিট চলে গেছে, এই কামটা করবেন না, তাহলে বাকি প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। নির্ঘাত আইন জানলেও আপনি ফেল করে চলে আসবেন। 55 দ্বারা আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে ভবঘুরের দস্যুতা এইরূপ ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে গ্রেপ্তার করতে পারেন, অথবা তিনি চাইলে তার অধীনস্থ কাউকে দিয়েও গ্রেপ্তার করাইতে পারে। এটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এখতিয়ার। এটা এখানে 3টা কথা পড়াইছিলাম, যা আমার ভিডিওতে আগেও দেওয়া আছে। যে যে ব্যক্তির প্রকাশ্য জীবিকা নেয় বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, একটা, এই 2টা। আর একটা হচ্ছে যে চোর, ডাকাত, দস্যুতা, গৃহভঙ্গকারী এইরূপ ব্যক্তিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখানে প্রশ্ন হলে আসতে পারে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবগ্রহ দস্যুতাতে কোন পদ্ধতিতে গ্রেপ্তার করতে পারেন, বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি কোন কোন আইনে গ্রেপ্তার করতে পারে না, কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন না। এটা এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ, অনেকে এই প্রশ্নটা পড়ে না, এই জায়গা থেকেও প্রশ্ন হয় যে পুলিশ অফিসার তার অধীনস্থ কাউকে দিয়ে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন, যেটা 56 ধারা বলছে, বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি তার অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। বা এরকম দিল যে এসআই টিটো তার একটি মামলার আসামিকে তার অধীনস্থ একজন এএসআই রাসেলকে দিয়ে ওই আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন, যেটা সৃজনশীল। উত্তর কিন্তু একটাই, এই যে 56 ধারা, যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো কারণে কোনো আসামিকে নিজে যে গ্রেপ্তার করতে না পারেন, সেক্ষেত্রে তিনি তার অধীনস্থ কাউকে গ্রেপ্তার করাবেন। তবে সেই গ্রেপ্তার ক্ষেত্রে ওই আসামির নাম, ঠিকানা এগুলো উল্লেখ করবেন, এবং কি কারণে তাকে গ্রেপ্তার করতেছে সেই বিষয়ে উল্লেখ করে তাকে একটা লিখিত আদেশ দিবে। ওই আদেশটা নিয়ে সে আবার ওই আসামিকে বলবে যে অমক মামলার আসামি আমি, আপনি ওই আসামিকে বলবে যে আপনি অমক মামলার আসামি, এই স্যার অসুস্থতা থাকার কারণে স্যারের লিখিত আদেশে আপনাকে আমি গ্রেপ্তার করতে আসছি বলে তাকে গ্রেপ্তার করতে পারবেন, যা আমরা 56 দ্বারা আলোচনা করা আছে। আমরা 57 দ্বারা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, বা যদি কোনো আসামি নাম ঠিকানা দিতে অপারগতা করে, সেক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এই 57 ধারার কিন্তু কয়েকটা কোটেশন এখানে আপনাদেরকে একটু তুলে ধরি, খালি পড়লে তো হবে না, কি ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়টা একটু আলোচনা করি। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার, শুনতে পারতেছি স্যার। একদিন আগে সব অফ হয়ে গেছে, আমি একা একা ক্লাস করছি, কেউ জানে না। আচ্ছা,
57 ধারায় যেটা বলা আছে, যে মনে করেন যে আপনাকে আসলো, শুনতেছি স্যার। হ্যাঁ ঠিক আছে, 57 ধারায় যেটা বলা আছে যে আপনার একটা প্রশ্ন হলো যে বিদেশি নাগরিকের মুসলেকা নেওয়ার পদ্ধতি আলোচনা করো। তখন আপনি চিন্তা করবেন যে এটা আমরা কোন জায়গার থেকে প্রশ্ন আসে। কারণ 57 ধারা আছে যে যদি কোনো বিদেশি নাগরিকের কাছ থেকে মুসলেকা নিতে হয় তাহলে এক বা একাধিক বাংলাদেশের নাগরিক তার মুসলেকা নেওয়ার বিধান রয়েছে। এটা কিন্তু 57 ক্লোজ একে বলা আছে। আবারও যদি আপনার প্রশ্ন আসে যে পুলিশ অফিসার কি আমলের অযোগ্য অপরাধের জন্য কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? আমরা তো সব জায়গায় পড়ে আইছি যে পুলিশ অফিসার আমলের অযোগ্য অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, অর্থাৎ অধর্তব্য অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না। কিন্তু এই 57 ক্লোজ একে বলা আছে যে পুলিশ অফিসারের সম্মুখে যদি কোনো আসামি আমলের অযোগ্য অপরাধ করে আর এই অপরাধ করার কারণে যদি পুলিশ অফিসার তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে এবং ওই আসামি যদি তার নাম ঠিকানা দিতে অস্বীকৃতি জানায় বা মিথ্যা নাম ঠিকানা দেয় তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন বলেন, যদি আপনাকে এই প্রশ্ন আসে যে পুলিশ অফিসারকে আমলের অযোগ্য মামলায় কোনো আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, আপনি তো সব জায়গায় দেখবেন না, কিন্তু 57 ক্লোজ একে তো বলছে যে হ্যাঁ আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা আবারও যদি আসে এই 57 থেকে আরেকটা প্রশ্ন যদি হয় আপনাকে যে পুলিশ অফিসার কি নাম ঠিকানা পাওয়ার পরে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট না প্রেরণ করে কি তাকে জামিনে মুক্তি দিতে পারেন? হ্যাঁ, এই 57 ক্লোজ 2 বলা আছে যদি তার নাম ঠিকানা সঠিক পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার তার কাছ থেকে মুসলেকা নিয়ে অথবা জামানত নিয়ে তাকে ছেড়ে দিতে পারে। এখন এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পড়ছেন 57 ধারা জানেন কিন্তু উত্তর দিতে পারলেন না, তাহলে তো হবে না। এই জন্য আমি তো আপনাদেরকে ভেঙে ভেঙে পড়াইছি, পাশাপাশি আপনারা একটু মূল বই দেখবেন যে এখানে আপনাদের কাছ থেকে আরও শর্ট কি আসে। আমি আর একটু সামনে আগাই, বা যদি আসে যে আপনাদের কাছে একটা প্রশ্ন যে পুলিশ অফিসার কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারে, এরকম আসলো, অথবা অন্যভাবে প্রশ্ন হতে পারে যে ক নামক পুলিশ অফিসার তিনি জানতে পারলেন যে তার মামলার কোনো এক আসামি নারায়ণগঞ্জ জেলায় আছে, ওই আসামির বিরুদ্ধে এখনো ওয়ারেন্ট ইস্যু হয় না, কিন্তু ওই আসামিকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। কোন পদ্ধতিতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? এখানে দেখেন 58 ধারায় সুস্পষ্ট বলা আছে যে পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো এলাকায় বা ভিন্ন এলাকায় যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এবার আপনাকে খালি আপনি পড়িয়ে গেলেন যে ভিন্ন এলাকায় যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই দিল, আপনি উত্তর দিতে পারলেন না। হ্যাঁ, এই জন্য এই যে প্রশ্ন যে ধারাটা পড়বেন অবশ্যই নিজের থেকে একটু চেষ্টা করবেন যে এই ধারা কি এই ধরনের একটা প্রশ্ন হয় কিনা, এটা কি এইভাবে উত্তর দিলে হবে কিনা। তারপর আমরা 59 ধারায় যাই। 59 ধারায় যেটা বলা আছে যে সাধারণ জনগণ কি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, বা আপনাকে প্রশ্ন আসলো যে সাধারণ জনগণ কি এসপি সাহেবকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা সাধারণ জনগণ কি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারেন, বা সাধারণ জনগণ কি একজন ম্যাজিস্ট্রেটকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আপনি আর কাছে প্রশ্ন হলে কি কয় সাধারণ জনগণ আবার এদেরকে কিভাবে গ্রেপ্তার করবে, এটা কি সম্ভব নাকি? কিন্তু না, আপনার 59 ধারা বলছে এই যে 4টা থিম দেওয়া আছে এখানে, যে 4 ধরনের অপরাধ যদি কোনো ব্যক্তি করে, সে সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, পাবলিক হোক, বা আদার যে কোনো ব্যক্তি হোক, যে জনসাধারণের সম্মুখে যদি এই 4 ধরনের অপরাধ সংগঠিত হয় তাহলে যে কোনো জনগণ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, যেটা 59 বলা আছে। 4টা তো আপনারা জানেন মনে হয়, যে আমলযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, ঘোষিত অপরাধী, বা পুলিশ হেফাজত হতে যদি কেউ পালায়ন করে, এই ধরনের অপরাধীকে বিনা পরোয়ানায় জনসাধারণ গ্রেপ্তার করতে পারে। এখানে আবার আরেকটা প্রশ্ন হইতে পারে যে জনসাধারণকৃত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কোন ধারা মোতাবেক পুলিশ অফিসার কোন ধারা মোতাবেক তাকে গ্রেপ্তার করবে। যদি এরকম আসে যে যাকে জনসাধারণ গ্রেপ্তার করে পুলিশ অফিসারের কাছে নিয়ে আসলো, জনসাধারণ তো 59 ধারা গ্রেপ্তার করছে,
এখন পুলিশ তাকে কোন ধারায় গ্রেপ্তার করবে? তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে জনসাধারণ যাকে গ্রেপ্তার করছে সেই ব্যক্তিকে যদি পুলিশ অফিসারের সম্মুখে নিয়ে আসে, পুলিশ অফিসার যদি দেখে যে এই অপরাধটা আমলযোগ্য, তাহলে পুলিশ অফিসার তাকে 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করবেন। আর যদি দেখে যে না, অপরাধটা আমলের অযোগ্য, তাহলে ওই যে 57 ক্লোজ 2 তার নাম ঠিকানা যাচাই করে তার কাছ থেকে মুসলেকা নিয়ে 59 ক্লোজ 3 ধারা মোতাবেক তাকে জামিনে মুক্তি দিতে পারে। এটা এবারে 61 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এই ধারা থেকে বিগত সালগুলো প্রশ্ন হয়েছে যে পুলিশ অফিসার আসামিকে কত ঘন্টা তার হেফাজতে রাখতে পারে। তা আমরা স্বাভাবিক সবাই খালি জানি যে পুলিশ অফিসার আসামিকে 24 ঘন্টার বেশি রাখতে পারবেন না, যা এই 61 ধারায় বলা আছে। এখন আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে আসামিকে গ্রেপ্তার করেছে রাত্রে 8টার সময়, থানায় নিয়ে পৌঁছাইছে সকাল 5টার সময়, আর আসামিকে গ্রেপ্তার করেছে পরের দিন সকাল 8টার সময়। অর্থাৎ এই যে সকাল 6টায় নিলে এদিন না, তার পরের দিন নিয়ে সকাল 8টায় বা 10টায়, তাতে তো দেখা যায় যে 24 ঘন্টা, অনেক ক্ষেত্রে 36 ঘন্টা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে 48 ঘন্টার কাছাকাছিও হয়ে যায়। তাহলে কি সেটার উদ্দেশ্য কি? কিন্তু আপনার এখানে এই 61 ধারা 2টা ব্যতিক্রম আছে, যা আমরা পড়াচ্ছিলাম, যে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের স্থান থেকে আপনার থানায় নিয়ে যাওয়ার এই সময়কালটা বাদ যাবে। এখন একজন টল ডিউটি অফিসার, সে সারা রাত ওই আসামিকে ঘুরেছে, তাকে থানায় নেয় নেই, সে সকালবেলা তাকে থানায় হাজির করছে, তার মানে সে সকালবেলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা আর একটা হচ্ছে যে যখন সে আদালত থেকে থানার থেকে আদালতে নিল, এই যা দেখা গেছে অনেক আদালতে, আমি ধর্মবাসায় একটা থানা সুনামগঞ্জে ছিলাম, সেখানে ওই থানার থেকে সদরে আসতে 12 ঘন্টা সময় লাগতো। তাহলে এই 12 ঘন্টা ও এই কিসের ভিতর 24 ঘন্টার ভিতর আসবে না, অর্থাৎ থানা থেকে আদালতে প্রেরণের সময়টা বাদ যাবে, আর গ্রেপ্তারের স্থান থেকে থানায় আসার সময়টা বাদ যাবে। এই দুই সময় বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে ওই আসামিকে আদালতে প্রেরণ করতে হবে, যা 61 ধারা বলা আছে। আবার আরেকটা শর্তে কেন বলা আছে যে যদি আদালত তাকে থানায় রাখার জন্য নির্দেশ দেয় আমার কি, যদি রিমান্ডে রাখার নির্দেশ দেয় যে আরও 2 দিন থাকবে, তাহলে সেক্ষেত্রেও এই 24 ঘন্টার বাইরে আরও 2 দিন, 3 দিন, 5 দিন, যে কয়দিনে আদালত নির্দেশ দিল এই যে 167 ধারা অনুসারে সেই কদিনও থাকবে, যেটা আমরা 61 ধারা দেখে আসছি। এরপরে আমাদের 63 ধারা একটা গুরুত্বপূর্ণ ধারা, যে আসামিকে জামিন, খালাস, এই ধরনের প্রশ্ন আসে যে জামিন কি, যেটা আমরা 496 পড়া আসছি। তারপরে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আসামিকে খালাস দিতে পারেন, বা কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়, এবারও হয়েছে। তাহলে এই যে পুলিশ অফিসার আসামিকে খালাস, জামিন এইগুলো দিতে পারে, আমি আগের দিনও পড়াইছি যে আমরা 57 ক্লোজ 2 পুলিশ জামিন দিতে পারে, 59 ক্লোজ 3 পুলিশ জামিন দিতে পারে, 63 ধারায় পুলিশ জামিন দিতে পারে, তারপরে পুলিশ জামিন দিতে পারে 169 ধারায়, 170 ধারায়, 496 ধারায়, 497 ধারায়। এই কয়টা ধারায় পুলিশ অফিসার আসামিকে জামিনে মুসলেকা দিতে পারবে, অর্থাৎ জামিনে ছেড়ে দিতে পারবেন বা খালাস দিতে পারবেন। খালাস মানে এই না যে মামলার থেকে খালাস, এটা আইনের ভাষা, যাকে মুক্তি দেয়, জামিন দেয়, খালাস দেয়, এটার কথা বলা আছে। দেখবেন 63তে সুস্পষ্ট খালাসের কথা বলা আছে, যে যদি কোনো আসামির নিকট থেকে মুসলেকা, জামানত ও ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে, আর যদি এই ধরনের কিছু সে যদি না দিতে চায় তাহলে তাকে ছাড়া যাবে না। এপিটোপিট 2টা কথা। এরপরে আমরা প্রত্যেকটা ধারায় পড়াইছি যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের, সেটা নিয়ে আপনার 66, 67 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এই ধারা থেকে বড় প্রশ্ন আসছে যে আইন হেফাজত হতে যদি কোনো আসামি পলায়ন করে, আইন হেফাজত হতে যদি কোনো আসামি পলায়ন করে, বা পুলিশ হেফাজত থেকে যদি কোনো আসামি পলায়ন করে, সেক্ষেত্রে পুলিশ অফিসার করণীয় কী, বা তাকে গ্রেপ্তারের পদ্ধতি কী, এ ধরনের প্রশ্ন হয়। আপনাকে দিল যে আপনি ক নামক পুলিশ অফিসার
নামক আসামি রহিমকে নিয়ে আপনি ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু পথের মধ্যে অর্থাৎ আপনি কুমিল্লা যাওয়ার পথে আসামি আপনার হেফাজত হতে পলায়ন করলো। এখন এই আসামিকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন বা আপনার করণীয় কি এরপরে, এটাই কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন। ধরন যাই হোক, উত্তর কিন্তু ওই 66-67 ধারার ভিতর লুকিয়ে আছে। এখন আপনাকে ধরে এভাবে হইতে পারে, বা এরকম হলো যে আপনি একজন পুলিশ, আপনি একজন কনস্টেবল হিসেবে থানা সেন্টি হিসেবে দায়িত্বে আছেন, থাকা অবস্থায় একজন আসামি আপনার হাজতখানা থেকে পলায়ন করলো। এখন আপনার করণীয় কি, এই ধরনের প্রশ্ন হতে পারে। এখন আপনার আসলে যেভাবেই হোক মূল থিমটা যেটা বুঝতে হবে যে আইন হেফাজত হতে বা পুলিশ হেফাজত হতে আসামি পলায়ন করছে, তাহলে আপনি কি করবেন। যদি থানা হেফাজত থেকে আসামি পলায়ন করে, তাহলে আপনার যেটা করণীয় সেটা আছে, প্রথমে বিষয়টা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, তারপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করতে হবে, তারপরে ওই আসামির মানে তার পিছন পিছন যাইতে হবে। সে আপনার এলাকায় হোক বা অন্য এলাকায়, সেটা দেখার বিষয় নাই। সেটি দ্বারা বলছে যে আসামি পিছনে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে যাইতে পারবেন। যাওয়ার পরে দেখলেন যে ওই আসামি কোনো একটা বাড়িতে লুকে আছে, তখন 67 ধারা বিধান অনুসারে আপনি ওই বাড়িতে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনি এই যে 47, 48, 49 যেটা ফৌজদারি কার্যবিধি গ্রেপ্তারের পদ্ধতি, ওই পদ্ধতি অনুসারে আপনি তাকে গ্রেপ্তার করবেন। এরপরে এসে আপনি আবার জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। আর এই যে আসামি যে আপনার হেফাজতে পলায়ন করছে, এই আসামির বিরুদ্ধে আপনি দণ্ডবিধি আইনের 224 ধারা মোতাবেক তার বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করতে পারবেন। আর যদি আপনার গাফিলতির কারণে বা আপনার অবহেলার দরুন যদি আসামি চলে যায়, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে শাস্তির বিধান আছে দণ্ডবিধি আইনের 223 ধারা, যা আমরা সামনে দণ্ডবিধি আইন পড়ব সেখানে। তার মানে কি, আমাদের পদ্ধতিটা একই। যেভাবেই আসুক, যখনই দেখবেন যে আসামির অনুপস্থিতিতে আসামি পুলিশ হেফাজত থেকে পলায়ন করছে, আইন হেফাজতে পলায়ন করছে বা স্কটের হেফাজতে, যেভাবে পলায়ন করো, সিস্টেমটা কিন্তু এটা। এরপরে আমরা 68 থেকে আমরা 74 ধারা আছে সমন। এখান থেকে যদি প্রশ্ন হয় যে সমন কাকে বলে, কে কে সমন জারি করতে পারে, তারপরে সমন জারির পদ্ধতি, তারপরে কোনো কোম্পানিতে কিভাবে সমন জারি করবেন বা সরকারি কর্মচারীর নিকট কিভাবে সমন জারি করবেন, তারপরে আবার হইতে পারে যে সমন যে জারি করছেন তার প্রমাণ কিভাবে হবে, এটা আমাদের 68 থেকে 74 ধারা পর্যন্ত আলোচনা আছে। এটা আমাদের ভিডিও দেওয়া আছে, দেখবেন। তারপরে আমি বলি যে সমন তো 2 প্রস্থ বিশিষ্ট, তারপর আদালতের হাকিমের স্বাক্ষরিত সিল মোহরকৃত আদেশকেই সমন বলে। এখন আরও বলা যায়, এখন সমন 3 ধরনের ব্যক্তি জারি করতে পারে। পুলিশ পর্বে যে কোনো পদের পুলিশ অফিসার, কনস্টেবল থেকে তৎউর্ধ্ব যে কোনো পদের পুলিশ অফিসার, তারপরে যে কোনো সরকারি কর্মচারী, আর ওই আদালতের যে কোনো কর্মচারী সমন জারি করতে পারে। এটা হলো সমন জারি। আর সমন জারি পদ্ধতি এখানে 1, 2, 3, 59, 1, 2, 3 দেওয়া ছিল। আর এখানে 4 এবার আর একটা বিষয় আছে, নতুন সংস্করণ হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে সমন জারি করতে পারবেন। এখন SMS এর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, তারপরে আপনি ইমেলের মাধ্যমে, তারপরে আপনি ভয়েস মেসেজের মাধ্যমে সমন দিতে পারবেন। এটা বলা আছে 59 নতুন সংস্করণ হয়েছে। আর বাকিগুলো তো আপনারা জানেন। আর ওই যে আরেকটা লাস্টে বললাম, সেটা হচ্ছে কি, যে আপনার এই যে সমন যে জারি হয়েছে এটা প্রমাণ করবেন কিভাবে। তা এই যে ব্যক্তি সমন জারি করছে, এখানে 69, 70, 71 বলা আছে, সমনের দ্বিতীয় কপিতে যাকে দিলেন তার একটা দস্তখত নিতে হবে। তারপরে যেখানে লটকা জারি করলেন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে একটা স্বাক্ষর নিতে হবে। এই বিষয়টাই আদালতে আপনি যে জারি করেছেন এটা প্রমাণ হিসেবে আদালতে দিলে আপনি যে সমন জারি করেছেন সেটা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে, যা 74 বলা আছে। এরপরে আমরা পড়াইছিলাম 75 ধারা থেকে 86 ধারা। এই পার্টটা ছিল গ্রেপ্তারি পরোয়ানার পার্ট। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এখানে 75 ধারা গ্রেপ্তারি ফরম বা গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, এই জায়গায় আমি আরও কিছু পড়াইছিলাম যে এনইআর কি, এই এনইআর পিআরবি 323 এই জায়গাটা এনইআরটা আসে। তারপরে পড়াইছিলাম রিকল, তারপরে পড়াইছিলাম
যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, এইগুলো এই জায়গাটা কিন্তু প্রশ্ন হয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। 75(2) সুস্পষ্ট বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়া পর্যন্ত এবং আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। এটা 75(2). এরপরে আপনাদের পড়াইছিলাম এনইআর কি। এনইআরটা নন এক্সিকিউটিভ রিপোর্ট, যেটা যে গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাতে যদি ব্যর্থ হন, কি কারণে ব্যর্থ হয়েছেন, যে আসামিকে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না, আসামি পলাতক রয়েছে বা বিদেশ গেছে বা মারা গেছে, এই সম্পর্কে একটা প্রতিবেদন ওই সংশ্লিষ্ট আদালতে দিবেন। এই প্রতিবেদনটাই হচ্ছে এনইআর। আর রিকল যেটা পড়াইছিলাম 470 পিআরবির, আর এনইআর তো 323 বললাম, যে আমার সিটিও আছে, আমার ইস্যুও দেখতে পারবেন, আপনাদের ভিডিও কলেও দেওয়া আছে সেখানে অনলাইন ক্লাসগুলোতে। তা এই যে রিকলটা হচ্ছে যে কোনো আসামি আদালতে হাজির হওয়ার পর আদালত তাকে জামিন দেওয়ার পরে এই জামিন দেওয়া হয়েছে এই সম্পর্কে একটা প্রতিবেদন দিবেন। এই প্রতিবেদনটাই হচ্ছে রিকল, যে আগামী এত তারিখে আসামিকে এই মামলায় জামিন প্রদান করা হয়েছে, এই সম্পর্কে একটা আদেশ দিবেন। এই আদেশটাকেই রিকল বলা হয়। এটা পিআরবি 470 বলা আছে, আবার আমরা 75(2)ও ব্যবহার করতে পারি। এরপরে আমরা পড়াইছিলাম হচ্ছে 76 দ্বারা এই যে গ্রেপ্তারি পরোয়ানার পদ্ধতি সমূহ, যে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে তামিল করবে। তো আর একটা কথা আমি বলি, পদ্ধতি, এই যে ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। এটা কি দেখেন, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে পদ্ধতি আছে, সেটা এখানে আলোচনা করলাম। যে এই যে সমনের পদ্ধতি, গ্রেপ্তারের পদ্ধতি, তল্লাশি পদ্ধতি, তারপরে গ্রেপ্তার পদ্ধতি, সব কিন্তু এই পদ্ধতি। এই জন্য ফৌজদারি কার্যবিধি আইনটাই কিন্তু একটা পদ্ধতিগত আইন। এখন এই যে 76 দ্বারা আবার একটা বিষয় আছে, এই যে পরোয়ানা আবার কিন্তু দুই প্রকার হয়। একটা আছে জামিনযোগ্য পরোয়ানা, জামিনের অযোগ্য পরোয়ানা। অর্থাৎ যেটা জামিনযোগ্য পরোয়ানা, ওই তামিলকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই আসামির কাছ থেকে মুসলেখা নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। এখানে আবার কিভাবে ছেড়ে দিবেন তার তিনটি কথাও 76 বলা আছে। জামিনদারের সংখ্যা থাকতে হবে, কি পরিমাণ অর্থের বিনিময় চললে সেই বিষয়ে জামানতে সেটা বিষয়টা উল্লেখ থাকতে হবে। তারপর আরেকটা বিষয় যে কোন তারিখে সে আদালতে হাজির হবে সেই বিষয়টাও উল্লেখ থাকতে হবে। এটা 76 বলা আছে। তারপরে 77 যে গ্রেপ্তারি পরোয়ানা যদি তাৎক্ষণিকভাবে পুলিশ অফিসার না পাওয়া যায়, তাহলে এক বা একাধিক ব্যক্তিকে দিয়ে, অর্থাৎ সাধারণ জনগণ দিয়েও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারে, এটা বলা আছে। এখন এক বা একাধিক ব্যক্তির নিকটও যদি গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়, তাহলে এক বা একাধিক ব্যক্তি দিয়েও তামিল করতে পারে, অথবা তাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তিও তামিল করতে পারে, এটা বলা আছে 77। 78 দ্বারা আবার এখানে ভিন্ন একটা, যে জমির মালিক, কৃষক, ম্যানেজার এর নিকট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এই যে এমসিকিউ হয় যে কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট জমির মালিক, কৃষক বা এদের নিকট গ্রেপ্তারি পরোয়ানা দিবেন। এখানে বলা আছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা এই জমির মালিক, কৃষক এদের নিকট পাঠাবেন 4 ধরনের অপরাধীর ক্ষেত্রে। আর এই অপরাধীরা যদি ওই জমির মালিক, কৃষকের জমিতে থাকে, তাহলে তারা একে গ্রেপ্তার করে নিকটবর্তী থানায় এই আসামিকে হ্যান্ড ওভার করবেন বা হস্তান্তর করবেন, যেটা 78 দ্বারা বলা আছে। 79 দ্বারা আমরা যেটা পড়াইছিলাম যে গ্রেপ্তারি পরোয়ানা দেখবেন সবসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আসে। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তো তিনি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেন না, তিনি তার অধীনস্থ কাউকে দিয়েই গ্রেপ্তারি পরোয়ানা করেন। যেমন আমি এসআই, সাব ইন্সপেক্টরকে দিয়ে করাইতে পারে, এসআই দিয়ে করাইতে পারে, কিন্তু কনস্টেবলকে দিয়ে না। তাহলে তার অধীনস্থ কাউকে দিয়েই তিনি করান। আর এই অধীনস্থ কাউকে দিয়ে যদি এখানে বলা আছে 77 দ্বারা যার নামে গ্রেপ্তারি পরোয়ানা আসবে তিনিও নিজে তামিল করতে পারেন, অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাইতে পারেন, যেটা 79 আমরা বলা আছে, 77 না, সরি 79-তে বলা আছে। এখন এই তামিল করাইতে হলে কিভাবে করতে হবে, ওই গ্রেপ্তারি পরোয়ানায় ওই যে অফিসার তামিল করবে তার নাম, বিপি নাম্বার লিখে তাকে স্বাক্ষর করে তার নামে হাওলা করে দিতে হবে, যেটা থানায় করে থাকে। যারা থানায় চাকরি করেন তারা তো জানেনি, যেটা আমরা 79 দ্বারাই বলা আছে। আর 80 দ্বারাই বলছে যে যাকে গ্রেপ্তার করতে যাবে,
এখন আপনার নামে 79 ধারা মোতাবেক অলরেডি গ্রেপ্তারি পরোয়ানা হলা হয়ে গেল। কারণ আপনি যাকে গ্রেপ্তার করতে যাবেন আপনার করণীয় কি, তাকে গ্রেপ্তারের সারমর্ম বলবেন, প্রয়োজন বোধে এখানে বলছে যে আপনি তাকে দেখাবেন। এটা আসামির কিন্তু একটা আইনগত অধিকার। তারপরে 81 ধারা কি বলছে যে 80 ধারা মোতাবেক যাকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন 81 ধারা মোতাবেক তাতে দ্রুত সময়ের মধ্যে কি করতে হবে, আপনি তাকে আদালতে প্রেরণ করবেন। যেটা আমরা 61 ধারায় যে কথা সেম একই কথাই বলছে যে কাল বিলম্ব না করে দ্রুত আসামিকে আদালতে প্রেরণ করবেন, এটা বলা আছে। এরপরে আমরা পড়াইছি হচ্ছে 82 ধারা, যে বাংলাদেশের যে কোনো স্থানে যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারবেন। ওই যে 58 ধারা বিনা পরোয়ানা আর 82 ধারা আছে পরোয়ানা মূলে। এরপরে আমরা 83 ধারায় যে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে হলে ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ সুপারের নিকট প্রেরণ করে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যাবে। তারপরে 84 পড়াইছি যে যদি এই কাজ করতে যদি দেরি হয় তাহলে এই পুলিশ অফিসার সরাসরি যে ওই আসামিকে যে ওই থানা এলাকায় যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বলে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পর ওই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ সুপারকে অবগত করবে। এটা 84তে ভিডিও দেখলে বুঝবেন। 85তে হচ্ছে যদি গ্রেপ্তার করার পর যদি এটা 20 কিলোমিটারের অধিক হয়ে যায় তাহলে আপনার করণীয় হবে ওই সংশ্লিষ্ট পুলিশ সুপার বা ম্যাজিস্ট্রেটের নিকট ওই আসামিকে হ্যান্ড ওভার করে আসবেন। আর 86তে যেটা পড়াইছি যে তারা এটাকে কি করবে, আসামিকে তারা জামিন দিতে পারে, আর যদি জামিন না দেয় তাহলে এই সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবে। এরপর আমরা 87 ধারা পড়াইছিলাম হুলিয়া। এই হুলিয়ার আবার আরেকটা নাম আছে, আমি আর 3-4 মিনিট ক্লাস নিব। 87তে বলা হচ্ছে হুলিয়া, হুলিয়ার আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ঘোষণাপত্র। অনেকে জানেন না, হুলিয়ার নাম হচ্ছে ঘোষণাপত্র। এই যে যার বিরুদ্ধে সমন গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করা গেল না, তখন আদালত কি করবে, তার বিরুদ্ধে হুলিয়া দিবে বা ঘোষণাপত্র দিবে। এটা 87তে। এই হুলিয়া আবার 3 কপি হয়। কে যেন লেখছে যে স্যার 2 কপি কোথায় পেয়েছেন আমি জানি না। ভাষ্যতে সুস্পষ্ট 87 ধারায় বলা আছে হুলিয়া 3 কপি হবে। ঠিক আছে, আপনি দেখবেন যে এই যে আমাদের একটা ভাষ্য বই আছে, অনেকে এটা জানেন কিনা জানি না, দণ্ডবিধির একটা ভাষ্য আছে, ফৌজদারি কার্যবিধির ভাষ্যতে 87 ধারায় সুস্পষ্ট লেখা আছে হুলিয়া 3 কপি হয়। আবার 3 পদ্ধতিতে হুলিয়া জারি করা যায়। সে যেখানে চলাফেরা করে তার প্রকাশ্য বা সে গ্রাম বা শহরে প্রকাশ্য স্থানে পাঠ করিয়া, তারপর সে যেখানে বাস করে সেখানে লটকাইয়া, আর একটা আছে আদালতে লটকায়। 3 পদ্ধতিতে হুলিয়া জারি করা হয়। এরপরে আপনাদের পড়াইছিলাম কোরক, অর্থাৎ 88 ধারা। ক্লাসটা আমি কিন্তু খুব সুন্দর করে নিয়েছি, যারা এখানে আছেন হয়তো জানেন যে কোরক কিভাবে করতে হবে, ঋণগ্রস্তর ব্যক্তির সম্পত্তি কিভাবে ক্রোধ করতে হবে, ক্রোধ কয় পদ্ধতিতে ক্রোধ করা যায়, ক্রোধকৃত সম্পত্তিতে যদি কোনো নির্দোষ ব্যক্তির সম্পত্তি থাকে সেটা কিভাবে ফেরত দিবে, ক্রোধকৃত ব্যক্তি যদি 6 মাসের ভিতরে আসে তাহলে সেটা কিভাবে প্রত্যাবর্তন করবে, ক্রোধকৃত ব্যক্তি যদি 6 মাসের মধ্যে না আসে তাহলে সেই সম্পত্তি কি হবে। তারপরে বলা আছে যে আপনার স্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রোধ করা যায়, অস্থাবর সম্পত্তি কয় পদ্ধতিতে ক্রোধ করা যায়, দুইটাই কিন্তু 4 পদ্ধতিতে ক্রোধ করা যায়। তারপরে আবার যে এখতিয়ারের বাইরে যদি কোনো সম্পত্তি ক্রোধ করা হয়, অর্থাৎ নিজ থানার বাইরে বা নিজ এলাকার বাইরে থেকে অন্য জেলায় যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি কিভাবে ক্রোধ করা যাবে, এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি আপনাদের। এই আবার রিসিভার কিভাবে নিয়োগ করতে হবে, রিসিভার কোন আইন অনুসারে, দেওয়ানি কার্যবিধি আইন অনুসারে রিসিভার নিয়োগ করা হয়, সেটাও কিন্তু আপনাদের পড়াইছি এই ক্রোধের বিষয়গুলো নিয়ে। এরপরে আমরা 89 ধারায় যেটা পড়াইছি সেটা হচ্ছে ক্রোধকৃত ব্যক্তির সম্পত্তি ক্রোধ করার পরও যদি সে 2 বছরের মধ্যে যদি আদালতে এসে যদি সে তার বক্তব্য বুঝাইতে পারে তাহলে আদালত তার সম্পত্তি ফেরত দিবে। আর এই সম্পত্তি ক্রোধ করতে যে খরচ হয়েছে সেই খরচ ওই ব্যক্তির নিকট হইতে কেটে রেখে বাকি টাকা ফেরত দিবে। এই ছিল আমাদের 89 ধারা পর্যন্ত আলোচনা। আজকে আমরা এই পর্যন্তকে আলোচনা থাক।